গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প ভদ্রলোক। লেখক বিমল মিত্র। আর একবার ট্রেনে আসছিলাম দিল্লি থেকে। একসঙ্গে এক কামরায় অনেকক্ষণ কাটাবার ফলে যা হয়, মিস্টার রামলিঙ্গমের সঙ্গে একটা ঘনিষ্ঠতা জন্মে গিয়েছিল। এমন কোনো বিষয় নেই যা নিয়ে আলোচনা হয়নি। মিস্টার রামলিঙ্গম শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত বললে কম বলা হবে। ভারতবর্ষে যাদের পণ্ডিত বলে গণ্য করা হয়, তিনি তাঁদের দলে। কথায় কথায় জানতে পারলাম তিনি অক্সফোর্ডের পিএইচডি। এখন দিল্লি ইউনিভার্সিটিতে আছেন। আগে 15 বছর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। পৃথিবীর নানা দেশ ঘুরে, নানা বিষয়ের বই পড়ে, নানা অভিজ্ঞতায় অভিসম্পাত কুড়িয়ে এখন জ্ঞান বৃদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যেটা জ্ঞান সেটা কেতাবি, তাতে চাকরি পাওয়া হয়তো সুবিধে হয়, কিন্তু প্রজ্ঞা কতটুকু হয় সন্দেহ। অথচ সংসারে তকমারও একটা দাম আছে বৈকি। মিস্টার রামলিঙ্গম বললেন, জানেন, তকমার হয়তো কিছু দাম নেই, অন্তত মাঝে মাঝে আমার তাই মনে হয়। বললাম, সে কি, কেন? জিনিসটা বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কিরকম? জানেন, একজন আমাকেই একদিন চড় মেরেছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বললাম, সে কি, কেন? মিস্টার রামলিঙ্গম বললেন, আমি কিছুই করিনি বলতে গেলে। যে চড় মেরেছিল সে কে? মিস্টার রামলিঙ্গম বললেন, যাদের আমরা ছোট লোক বলি তাদেরই একজন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি 15 বছর কলকাতায় কাটিয়ে গিয়েছি। কলকাতার সম্বন্ধে কিংবা বাঙালিদের সম্বন্ধে অবাঙালিরা কি বলে তা আমি জানি। কলকাতাকে তো নেহেরুজি বলেছিলেন এ সিটি অব দি ডেড। প্যাটেলজি বাঙালিদের সম্বন্ধে বলেছিলেন যে বাঙালিরা নাকি ফোঁস ফোঁস করে কাঁদতে পারে। বাঙালিদের নিন্দে আমি অনেক শুনেছি, বাঙালিদের বিরুদ্ধে অভিযোগও আমি অনেক শুনেছি। তবু কলকাতাকে আমি রেসপেক্ট করি। কলকাতাই ইন্ডিয়ার মধ্যে একমাত্র সিটি যেখানে এ যুগেও প্রাণ আছে, যা বোম্বাইতে নেই, মাদ্রাজে নেই, দিল্লিতে তো নেই। আমি অকারণে আপনাকে তোষামোদ করছি না। আমি এমন অনেক বাঙালিকে জানি যারা অর্থ, স্বার্থ সবকিছুর ক্ষতি স্বীকার করেও সারা রাত বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছে। এ জিনিস কি আপনি বোম্বাইতে পাবেন না দিল্লিতে পাবেন? পাবেন না। বাঙালির কাছে টাকার চেয়ে আনন্দটা বড়, তাই তারা বড় বাজারে মারোয়াড়িদের বসিয়ে নিজেরা কেরানি পাড়ায়, উকিল ব্যারিস্টার পাড়ায় সরে এসেছে। এসে নিশ্চিন্ত হয়ে রসের কারবার করেছে। রসের কারবারে তাই বাঙালি রাজা। অথচ এই তেল নুন মশলার সংসারে রসের দাম কি কিছু সস্তা? মিস্টার রামলিঙ্গম বেশ ভালো গল্প বলতে পারেন। একটা প্রসঙ্গ বলতে গিয়ে আরো অন্য অনেক প্রসঙ্গ জড়িয়ে ফেলেন। বললাম, সেই ঘটনার কথাটা তো বললেন না, সেই চড় মারার কাহিনী। মিস্টার রামলিঙ্গম বললেন, আপনার কাছে হয়তো সে ঘটনার কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার জীবনে সে এক অবিস্মরণীয় ঘটনা। কিরকম? সেই কাহিনী বলবার জন্যেই প্রসঙ্গটা ওঠালাম। এই দেখুন না, আমি চাকরি করি দিল্লি ইউনিভার্সিটিতে। ছুটি পেলে আমার নিজের দেশ কোচিন যেতে পারি, তা না গিয়ে আমি যাই বেঙ্গলে। সেখানে আমার বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গেই ছুটি কাটিয়ে আনন্দ উপভোগ করি। আপনি খিদিরপুর দিয়ে আলিপুরের ট্রামে চড়ে কখনো স্টার্নডেল রোডের মোড়ে নেমে ন্যাশনাল লাইব্রেরির দিকে গেছেন? বললাম, গিয়েছি। তাহলে তো আপনি দেখেছেনই। ঠিক সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান আছে। আমি যখনকার কথা বলছি তখন ওই একটা দোকানই ছিল ওখানে, একজন বাঙালির দোকান। ওই মোড় ছাড়িয়ে পূর্ব দিকে গেলে আর 1 মাইলের মধ্যে কোনো খাবারের দোকান পড়বে না। আমি সাধারণত লাইব্রেরিতে যেতাম বিকেল বেলা এবং থাকতাম প্রায় রাত 9টা, সাড়ে 9টা পর্যন্ত। তখন আবার লাইব্রেরির ভেতর কোনো ক্যান্টিনও ছিল না। আমি সেই আদি যুগের কথা বলছি।
মিস্টার রামলিঙ্গম একটু থেমে আবার বলতে লাগলেন, দোকানের নাম লেখা ছিল মাথায়, কি একটা মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু ভেতরে চাও বিক্রি হতো। আমি তখন মিল্টন সম্বন্ধে রিসার্চ করছি। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সোজা চলে যেতাম ওখানে, গিয়ে ওখানে 1 কাপ চা আর সিঙাড়া খেয়েই লাইব্রেরিতে চলে যেতাম। দোকানের মালিক খালি গায়ে সামনে একটা কাঠের ক্যাশ বাক্স নিয়ে বসে থাকত, আর তার স্টাফ চা বিক্রি করত। আসলে লোকটা ছিল পয়সা পিশাচ, দাম নিত বেশি আর মাল দিত খারাপ। প্রতিবাদ করলে কানে তুলতো না, বলতো, আপনার ইচ্ছে হবে খাবেন, আর না ইচ্ছে হবে খাবেন না। আমার খুবই খারাপ লাগতো তার কথা শুনে। ব্যবসাদার হলেই যে অভদ্র ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু লোকটার এই অভদ্র ব্যবহারের একটা মানে আমি খুঁজে বার করেছিলাম। সে জানতো যে তার আশেপাশে 1 মাইল রেডিয়াসের মধ্যে আর কোনো খাবারের দোকান নেই, তাই সে যেমন জিনিস দেবে খদ্দেরকে তা কিনতেই হবে। কিন্তু তখন কি জানি একদিন সেই অশিক্ষিত অভদ্র দোকানদারের হাতেই আমাকে অমন করে চড় খেতে হবে। সত্যিই লোকটা পিশাচ। একদিন ভাঙা কাপটা দেখিয়ে রেগে গিয়ে বলেছিলাম, তোমার এই ভাঙা কাপ বদলাতে পারো না? দোকানদার বলেছিল, আপনার না পোষায় আপনি চা খাবেন না, আমাদের অত ভালো কাপ কিনবার সামর্থ্য নেই। এ কথার আমি কি জবাব দেব বলুন তো? ওই দোকান ছাড়া আমারও কোনো গত্যন্তর ছিল না, আমাকে ওখানে খেতে হবেই। একে তো লোকটার খালি গা, ময়লা কাপড়, যাদের আমরা অশিক্ষিত ছোট লোক বলি, লোকটা ঠিক তাই, টাকা পয়সা আনি দুয়ানি ছাড়া আর কিছু বোঝে না। যখনই যেতাম দেখতাম মন দিয়ে টাকা পয়সা হিসেব করছে, চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কে কি খাচ্ছে, কে কি পয়সা দিচ্ছে। তাকে দেখে মনে হতো পয়সা ছাড়া সে পৃথিবীতে অন্য কিছু জানে না। বাইরের পৃথিবীতে মানুষের কত সমস্যা, কত স্বপ্ন, কত আনন্দ ছড়িয়ে রয়েছে, সেদিকে চোখ মেলে দেখবার সময় ছিল না তার। কিন্তু তাহলে আর ওদের ছোটলোক বলি কেন? ছোটলোক মানে তো গরিব লোক নয়, ছোটলোক তারাই যাদের দৃষ্টি নিচের দিকে, যাদের নজর সংসারের তুচ্ছ প্রয়োজনের ওপরে উঠতে পারে না। তা যা হোক, পৃথিবীতে যে শুধু একরকম লোকই থাকবে তার কোনো মানে নেই। সব রকম মানুষ আছে বলেই তো এখানে এত বৈচিত্র্য। একদিন এক কাণ্ড হলো। তখন শীতকাল, সেদিন ইউনিভার্সিটি থেকে বেরোতেও দেরি হয়ে গেছে। বিকেল 5টার পর থেকেই অন্ধকার হয়ে যায় চারদিক। আমি যথারীতি ধর্মতলার ট্রাম বদলে আলিপুরের ট্রামে চড়ে স্টার্নডেল রোডের মোড়ে এসে নেমেছি। হঠাৎ মনে হলো প্রচণ্ড খিদে পেয়েছে। লাইব্রেরিতে পড়াশোনা করতে করতে যদি আরো খিদে পেয়ে যায় তো মুশকিলে পড়ব, তখন হয়তো পুরোপুরি মনোযোগ দিতে পারবো না পড়ার মধ্যে। তার চেয়ে কিছুক্ষণ নিবৃত্তি করে নেওয়া ভালো, এই ভেবে মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে ঢুকলুম। আমি দোকানে ঢুকবার সঙ্গে সঙ্গেই দোকানদার বিরক্ত হয়ে উঠল, আর চা হবে না, সময় উতরে গেছে। খদ্দের লক্ষ্মী একথা প্রত্যেক দোকানদারই স্বীকার করে, কিন্তু ও যেন খদ্দের দেখে বিরক্ত হলো। বললাম, চা না হোক অন্য কিছু? দোকানদারের যেন তবু গা নেই, তাচ্ছিল্য ভরে বললে, রসগোল্লা, পান্তুয়া, রাজভোগ, দরবেশ, মিহিদানা আছে। আমার সত্যিই তখন খুব খিদে পেয়েছিল, তবু শীতকালে ঠান্ডার মধ্যে ওই সব কনকনে ঠান্ডা জিনিস খেতে রুচি হচ্ছিল না। জিজ্ঞেস করলাম, গরম নোনতা কিছু? একজন কর্মচারী বললে, না, দেখুন আমরা হলাম সাউথ ইন্ডিয়ান, বাঙালিদের মতো আমরা অত মিষ্টি খাবারের ভক্ত নই, নোনতা কিছু পেলেই আমরা খুশি হই বেশি। কি করব বুঝতে না পেরে অনেকক্ষণ সেইভাবেই সেই দোকানের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, তাহলে কি অগত্যা মিষ্টি খেয়েই পেট ভরিয়ে নেব? অথচ তাছাড়া তো আর অন্য কোনো গতিও নেই, আশেপাশে আর কোনো মিষ্টির দোকানও নেই। হঠাৎ দোকানদারটা জিজ্ঞেস করলে, আপনি রুটি খাবেন?
বললাম, রুটি? হ্যাঁ, গরম গরম রুটি আছে, আর কপির ডালনা। আনন্দে লাফিয়ে উঠলুম আমি। ধমকের সুরে বললাম, তা এতক্ষণ বলনি কেন? দাও, দুটো রুটি আর কপির ডালনা দাও। বলে ভেতরে ঢুকে একটা টেবিলে বসে বললাম, এক গ্লাস এক গ্লাস জল, এক গ্লাস জল। দোকানদার চিৎকার করে বললে, এই বাবুকে গরম গরম দুখানা রুটি সেঁকে ঘি মাখিয়ে দাও, আর এক বাটি কপির তরকারি। যেমন হুকুম হলো তেমনি এলো। পরিষ্কার প্লেট, পরিষ্কার গরম গরম রুটি, খাঁটি ঘি, আর এক বাটি কপির তরকারি। আরো দুখানা রুটি নিয়ে একজন আমার সামনে এলো। আর নেবেন? বললাম, দাও। এমনি করে ছখানা রুটি খেতেই পেটটা ভরে গেল। আমি নিশ্চিন্ত চিত্তে বেসিনে গিয়ে হাত ধুয়ে পকেট থেকে মানিব্যাগ বার করলাম। দোকানদারটা তখন একমনে টাকা পয়সা আনি দুয়ানি হিসেব করছে। আমি একটা 2 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, দাও চেঞ্জ। দোকানদার আমার দিকে মুখ তুলে চাইল, জিজ্ঞেস করলো, কিসের চেঞ্জ? বললাম, 6খানা রুটি আর কপির তরকারির দাম কেটে নিয়ে বাকি চেঞ্জ দাও। দোকানদার মুখ ফিরিয়ে নিয়ে বললে, ওর দাম নেব না। দাম নেবে না মানে? দোকানদার আবার বললে, আমাদের নিজেদের খাবার হচ্ছিল, দেখলুম আপনার খুব খিদে পেয়েছে, তাই দিলুম। এ দোকানে রুটি বিক্রি হয় না। বলে আবার সে নিজের ক্যাশ বাক্সের টাকা পয়সা আনি দুয়ানি গুনতে ব্যস্ত হয়ে পড়ল। আমার দিকে আর ফিরে চাইবার ফুরসত হলো না তার। আমার মনে হলো লোকটা যেন আমার গালে কষে এক চড় মারলে। আমি অক্সফোর্ডের পিএইচডি, মিল্টন নিয়ে রিসার্চ করছি। একটা অশিক্ষিত নিরক্ষর লোকের কাছে আমি যেন হঠাৎ খুব ছোট হয়ে গেলাম। মিস্টার রামলিঙ্গম বললেন, বিশ্বাস করুন, আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না তার সামনে। মনে হলো এর চেয়ে যদি সে সত্যি সত্যিই আমাকে চড় মারত, তাহলেই যেন ভালো হতো, আমার উপযুক্ত শাস্তি হতো।